আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কথা বলছি তোমাদের সাথে এইচএসসি আইসিটি কোর্সের ফার্স্ট লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমি চাচ্ছি যে তৃতীয় অধ্যায় থেকে শুরু করতে। তৃতীয় অধ্যায়ের ফার্স্ট লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সম্পর্কে তোমরা জানো যে অধ্যায়টার নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। ক্লাসের শুরুতে কিছু কথা বলে রাখি, শোনো যে তৃতীয় অধ্যায়ের ফার্স্ট লেকচারে ভাই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর পিডিএফ শিট বা পিডিএফ শিট, অথবা তোমার হচ্ছে যারা অফলাইনে পড়ছো তাদেরকে এরকম একটা লেকচার শিট প্রোভাইড করা হবে। যে দেখো, এরকম একটা লেকচার শিট প্রোভাইড করা হবে, যে লেকচার শিটে এই অধ্যায়ে আমরা কি কি পড়বো তার একটা পূর্ব পরিকল্পনা আছে। হ্যাঁ, এটা আমার অফলাইন ব্যাচের জন্য এই প্ল্যানটা আর কি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে, দেখো এরকম লেখা আছে, যাই হোক বগুড়াতে পড়াই যেহেতু আমি ভাই, বগুড়ার যাই হোক একটা লোগো দেওয়া হয়েছে, যাই হোক বগুড়াতে আইসিটি সেরা প্রাইভেট প্রোগ্রাম, তারপর একটা লোগো দেওয়া হয়েছে। অধ্যায়ের নাম হচ্ছে তৃতীয় অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে অধ্যায়ের নাম। তো এই অধ্যায়ের পাঠ সমূহ ক্লাসের শুরুতে একটা ঘড়ির ছবি দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কি এটা আমি জানি না। তো একটা ঘড়ির ছবি দেওয়া হয়েছে, দেখো অধ্যায় সমাপ্তির সর্বোচ্চ সময় 2 সপ্তাহ। মানে এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট করতে তোমার সর্বোচ্চ 2 সপ্তাহ প্রয়োজন। মানে 2 সপ্তাহ মানে তোমার 3-6টা ক্লাস প্রয়োজন। হ্যাঁ, তো এখন আসো যে এই 6টা ক্লাসে বা এই 6টা লেকচারে আমরা কি কি কাভার করব। তো দেখো এখানে যে পাঠ্যসূচিতে যে তোমার ইয়েগুলো দেওয়া হয়েছে, টপিকগুলো দেওয়া হয়েছে, আমি এই টপিক বেস ক্লাস নেওয়ার চেষ্টা করব। এরকম ছোট 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 ভেঙে 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 টপিকগুলো দেওয়া হয়েছে। তোমরা যারা অনলাইনে পড়ছো তাদেরকে বলছি, এই লেকচার শিটের পিডিএফ কপি যেটা, সেটা তোমাদেরকে 1 কপি করে দেওয়া হবে। আর যারা অফলাইনে পড়ছো তারা তো সরাসরি ক্লাস পাচ্ছ, তাদের বোঝায় নিতে কোনো সমস্যা হবে না। তো যারা অনলাইনে পড়ছো তারাও বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, তো দেখো এই অধ্যায়ের পাঠসমূহ, মানে একটা অধ্যায় পড়ার আগে সে অধ্যায় শেষ করতে তোমার সর্বোচ্চ কত সময় লাগবে এটা তোমার জানা জরুরি। যে অধ্যায়টা আমি পড়ছি স্যার, এই অধ্যায়টা আমাকে শেষ করতে কত সময় লাগবে। সেকেন্ড কথা হচ্ছে, এই অধ্যায়ে স্যার আমি কি কি পড়বো, মানে এই অধ্যায়ের পাঠসমূহ কি কি, মানে সিলেবাসটা কি, এই অধ্যায়ের মানে পাঠ্যসূচি কি 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 পড়বো এটা জানা দরকার। দেন তারপরে ক্লাস শুরু করার প্রয়োজন তোমার। হ্যাঁ, তো যাই হোক এই অধ্যায়ের পাঠ্যসূচিতে অনেক কথাই আছে, তো সেই পাঠগুলো থেকে আমি প্রথম পার্ট বা প্রথম লেকচার থেকে কিছু কথা বলছি। হ্যাঁ, এই কথাগুলো তোমার লেকচার শিটে নোট করা আছে, এগুলো তোমার লেখার প্রয়োজন নাই। তুমি জাস্ট আমার কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, শুনলেই তোমার যথেষ্ট। বোর্ডে দেখো, শোনো। অধ্যায়ের নাম তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। আমি কিছু কথা বলছি, খুব অল্প সময় কিছু থিওরি কথা বলছি। অধ্যায়ের শুরুতে ইন্ট্রো দিয়ে নিচ্ছি, যেটা তোমার বুঝতে সুবিধা হবে যে অধ্যায়ের শুরুতে কি কি জানা দরকার তোমার জন্য, কি কি তথ্যপত্র জানা জরুরি। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, এই অধ্যায়টার নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এখন নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলতে গেলে একজন শিক্ষার্থীকে ক্লাসের শুরুতে আগে জানতে হয় যে এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিটা কাকে বলে। একজন শিক্ষার্থী চাইলেই সহজ করে বলতেই পারে যে স্যার, সংখ্যা প্রকাশের মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে, বা তুমি চাইলেই বলতেই পারো যে স্যার, সংখ্যা প্রকাশের মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো গল্পের আকারে। তো ভাই এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত 2টা ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নাম্বার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসো, তোমাকে জানতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে বর্তমানে আমরা যে সমস্ত সংখ্যা পদ্ধতির ব্যবহার করি এবং করছি, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তবে এটা পরীক্ষায় লেখা যাবে না, তোমার বোঝার জন্য আমি কথাগুলো বলছি। পজিশনালের যে প্রপার সংজ্ঞা যেটা যেটা লিখতে হবে পরীক্ষায়, সেটা হচ্ছে এরকম যে স্যার, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেস বা ভিত্তি ও স্থানীয় মান, এই 3টি জিনিস থাকে, সেই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান, এই 3টা জিনিস থাকে স্যার, সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই নিজস্ব মান কি, বেস বা ভিত্তি কি, স্থানীয় মান কি, এগুলো নিয়ে বিস্তারিত তোমাদের সাথে পরবর্তীতে আলাপ করা যাবে। বাট আপাতত জাস্ট এটাই মাথায় রাখো যে স্যার, যেসব সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এবার আসো নন পজিশনালে। নন পজিশনালের ব্যাপারটা হচ্ছে, যেসব সংখ্যা পদ্ধতির ভাই এই নিজস্ব মান, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান, এই 3টা জিনিস থাকে না, সেটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি তোমার বোঝার সুবিধার্থে আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। যেসব সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেস বা ভিত্তি ও স্থানীয় মান থাকে না, সেগুলোকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন এবার আসো যে নন পজিশনাল সম্পর্কে তুমি আরো একটা তথ্যপত্র যোগ করতে পারো, সেটা হচ্ছে যে স্যার,
প্রাচীন কালে বা পূর্বে লোকজন যে সমস্ত সংখ্যা পদ্ধতির ব্যবহার করত সেগুলোকে মূলত আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। হ্যাঁ, এখন তোমার মনে মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া, প্রাচীন কালে লোকজন কিভাবে সংখ্যা গণনা করত? প্রাচীনকালে লোকজন ছোট ছোট নুড়ি পাথর গুনে, সুতায় গিট বেঁধে বেঁধে, গাছের গায়ে খোদাই করে লিখে, ধরো একটা পাখির পাশে একটা ফুলের ছবি, একটা ফুলের পাশে দুইটা পাখির ছবি, এরকম বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংখ্যা গণনা করত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 3400 বছর পূর্বে এই পৃথিবীতে হাইরোগ্লিফিক্স নামে এক ধরনের সংখ্যা পদ্ধতির উদ্ভব হয়। তো তোমার সেই সময়কার হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, মেয়ান সংখ্যা পদ্ধতি, মিশরীয় হরফ পদ্ধতি, ট্যালি সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে ভাই সংখ্যা পদ্ধতির একদম প্রাচীনতম পদ্ধতি, যেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নাম্বার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলছি, কথা মনোযোগ দিয়ে শোনো। 1 নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আমার সাথে সাথে তুমি মনে মনে একটু বলতেও পারো। 1 নাম্বার দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আসো, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, এই 4 প্রকারের প্রত্যেকটা প্রকার সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো ধারণা থাকা দরকার। তো শুরুতেই দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু কথা বলছি। দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমার কি কি তথ্য জানা জরুরি? প্রথম কথা হচ্ছে ভাই, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 10টি। সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 10টি। কয়টি? 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আদর করে একটা নামে ডাকা হয়, সেই ডাকনামটা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলছি, এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আদর করে একটা নামে ডাকা হয়, সেই ডাকনামটা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। এখন মনে মনে তোমার প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া, এটাকে কেন হিন্দু আরবি বলা হয়? দেখো ভাই, দশমিক সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম উদ্ভব হয় ভারতবর্ষে। তারপর এটার প্রচলনটা, এটার ব্যবহারটা আরব উপমহাদেশে শুরু হয়। কোন উপমহাদেশে? আরব উপমহাদেশে। যেহেতু ওনারাই সর্বপ্রথম এটার ব্যবহার, এটার প্রচলন, এটার প্রবর্তন করেন, সো ওনাদের নামকরণ অনুসারে এটার নামকরণ করা হয়েছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি নামে। হ্যাঁ, তাই বলে কখনো তোমাকে পরীক্ষায় এই প্রশ্ন করা হবে না যে দশমিক সংখ্যা পদ্ধতিকে আদর করে কি নামে ডাকা হয়। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হলে এটা করা হতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতির অপর নাম কি? হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে আসো, বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমার যে তথ্যপত্র জানা জরুরি। প্রথম কথা হচ্ছে, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 2টি, সেগুলো হচ্ছে 0 এবং 1। তাহলে আমি আবারও বলছি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 2টি, একটি হচ্ছে 0 এবং অপরটি হচ্ছে 1, মানে 0 এবং 1, এই দুইটা অঙ্ক ব্যবহার করে বাইনারি পদ্ধতিতে সংখ্যা গঠন করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। আর বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবক যিনি, ওনার নামটা অনেক সময় তোমাদের পরীক্ষায় জানতে চাও হলেও হতে পারে। বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবক যিনি, ওনার নাম হচ্ছে গটফ্রিড লিবনিজ। আমি আবারও বলছি, ওনার নাম হচ্ছে গটফ্রিড লিবনিজ। অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমার যে উপাত্ত জানা জরুরি। প্রথম কথা হচ্ছে, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের সংখ্যা হচ্ছে মোট 8টি। সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কিন্তু 7। মনে রেখো, কেন? কারণ এমসিকিউ তো অনেক সময় আসে। তো অক্টালের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 অবশ্যই, আর ব্যবহৃত অঙ্ক কিন্তু 0 থেকে 7। হ্যাঁ, আচ্ছা। তারপর আসো, অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক যিনি, সুইডেনের রাজা 7ম চার্লস তিনি। আমি আবারও বলছি, অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক যিনি, সুইডেনের রাজা 7ম চার্লস তিনি। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন সুইডেনের রাজা 7ম চার্লস। তারপর হেক্সাডেসিমাল সম্পর্কে তোমার যে তথ্যপত্র জানা জরুরি। প্রথম কথাই হচ্ছে ভাই, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 এবং ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10। হেক্সাডেসিমেলে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, এই পদ্ধতিতে 6টা বর্ণ আর 10টা অঙ্ক মিলে একটা সংখ্যা পদ্ধতি গঠন করা হয়েছে, এবং পরবর্তীতে যেটা নামকরণ করা হয়েছে এই দুইটাকে মিলে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি তুমি কাকে বলতে পারো? প্রথম কথা, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক এবং বর্ণ হচ্ছে মোট 16টি। সেগুলো কি কি?
যে স্যার 0 1 2 3 4 5 6 7 8 9 ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ, মানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত বর্ণ ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কিন্তু 16, মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো আমি প্রতি কথায় কথায় তোমাদের বারবার একটা কথাই বলছি যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তোমাকে জানতে হবে যে এই বেস বা ভিত্তিটা কাকে বলে। তোমাকে জানতে হবে যে এই বেস বা ভিত্তিটা তাহলে কাকে বলে। বেস বা ভিত্তিটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়, আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়, ধরো যে কয়টা অঙ্ক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে তুমি চিন্তা করো, দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 10টি, বেস বা ভিত্তি কত? 10। বাইনারিতে ব্যবহৃত অঙ্কের সংখ্যা 2টি, বেস বা ভিত্তি কত? 2। অক্টালে ব্যবহৃত অঙ্কের সংখ্যা 8টি, বেস বা ভিত্তি কত? 8। হেক্সায় ব্যবহৃত অঙ্ক বর্ণমূল 16টি, বেস বা ভিত্তি কত? 16। এই জন্যই বলছিলাম, শেষবারের মতো বলছি, স্যার যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় সেটাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। এই জন্যই দশমিকের ভিত্তি 10, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সার ভিত্তি 16। এবার আসো, এই টপিকে তোমার জানা দরকার বিট কাকে বলে, বাইট কাকে বলে, এই বিষয়গুলো। হ্যাঁ, সো মনোযোগ দিয়ে শোনো। বিট কাকে বলতে পারো? বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। আমি আবারও বলছি, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি অলরেডি তুমি জানো, আর বাইনারি এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক কয়টি? 2টি। কি কি স্যার? 0 এবং 1, মানে 0 একটা বিট 1 একটা বিট, 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 এরকম 8টি বিট মিলে গঠিত হয় এক বাইট। তোমাকে যদি কখনো বলে বাইট কাকে বলে, তুমি এমনটা লিখতে পারো যে স্যার বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ককে এক একটি বিট বলে, আর এরকম 8টি বিট মিলে গঠিত হয় এক বাইট। কথা বুঝছো কিনা বলো? আবারও বলছি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ককে এক একটি বিট বলে, আর এরকম 8টি বিট মিলে গঠিত হয় এক বাইট। এবং এক বাইটের অর্ধেককে, মানে 8 বিটে যেহেতু এক বাইট হয়, এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। দন্ত নহিসি ব আল্লাহ, নিবল বলা হয়। হ্যাঁ, এক বাইটের অর্ধেক মানে 4 বিট, এই 4 বিট কি বলা হয়? নিবল বলা হয়। হ্যাঁ, তারপর এই টপিকে তোমার আরো যেটা জানা জরুরি শুরুতে, সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে 8 বিট মানে 0101 এরকম 8টি। হ্যাঁ, 8 বিট অর্থাৎ এক বাইটে হয় এক ক্যারেক্টার। স্যার ক্যারেক্টার মানে কি? ওই যে কিবোর্ডে দেখো না, সব বর্ণ টর্ণ থাকে না, এ বি সি ডি, তো ওই প্রত্যেকটা বর্ণ আসলে এক একটা ক্যারেক্টার। আর ওরকম একটি ক্যারেক্টার বোঝানোর জন্য বাইনারিতে 8টি ডিজিটের প্রয়োজন হয়। তাহলে ক্লাসের শুরুতে আমরা কি কি তথ্য জানলাম? যে আমরা কথা বলছিলাম, যেহেতু তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, বেসিক কিছু কথা যেটা না জানলেই তোমার নয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে সংখ্যা প্রকাশের মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, 1 নাম্বার পজিশনাল, 2 নাম্বার নন পজিশনাল। স্যার পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে স্যার যেসব সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, ব্যস্ত ভিত্তিক স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেসব সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেস বা ভিত্তিক স্থানীয় মান থাকে না, স্যার তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনালের উদাহরণ হিসেবে বলেছি হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, মেয়ান সংখ্যা পদ্ধতি, মিশরীয় হরফ পদ্ধতি, ট্যালি সংখ্যা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকারের প্রথম প্রকার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সম্পর্কে তুমি কি কি তথ্য জানছো? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 10টি, সেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, বেস বা ভিত্তি 10, অপর নাম হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। বাইনারি সম্পর্কে তুমি কি কি তথ্যপত্র জানলে? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ব্যবহৃত অঙ্কের সংখ্যা 2টি, 0 এবং 1। বেস বা ভিত্তি কত? 2। উদ্ভাবক গটফ্রিড লিবনিজ। অক্টাল সম্পর্কে কি কি তথ্য জানছো? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে স্যার। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 8টি, সেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক যিনি? সুইডেনের রাজা 7ম চার্লস তিনি।
হেক্সা সম্পর্কে কি জানছো? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক এবং বর্ণ মোট 16টি। সেগুলো কি কি স্যার? 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত। এর বেস বা ভিত্তি 16। এটার উল্লেখযোগ্যভাবে ওইরকম উদ্ভাবক কেউ নাই। তারপর আসো, বেস বা ভিত্তি। বারবার যেহেতু আমরা এই কথাটা ব্যবহার করছি, আমরা জেনেছি যে বেস বা ভিত্তি কাকে বলে। বেস বা ভিত্তি কাকে বলতে পারো? যে স্যার, যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহৃত হয় বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। বিট সম্পর্কে তোমরা জানছো, বিট কাকে বলতে পারো? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে। বাইট সম্পর্কে জানছো, বাইট কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে, আর এরকম 8টা বিট মিলে গঠিত হয় 1 বাইট। এবং 1 বাইটের অর্ধেককে অর্থাৎ 8 বিটকে বলা হয় নিবল। কি বলা হয়? নিবল। হ্যাঁ, আর 8 বিট অর্থাৎ 1 বাইটে হয় 1 ক্যারেক্টার, মানে একটা ইংরেজি বর্ণমালা লেখার জন্য বাইনারি 8টি ডিজিটের প্রয়োজন হয়। আশা করি এতটুকু থিওরি আইটেম তোমরা প্রপারলি বুঝতে পারছো। সেই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির বেসিক কিছু আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে পড়বো আমরা, গত ক্লাসে যে পড়েছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। তো এই 4 প্রকারের মধ্যে কোন প্রকারে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সেটা সম্পর্কে তোমরা প্রত্যেকে অবগত। তোমরা জানো দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 10টি, 0 থেকে 9, বাইনারিতে 2টি, 0 এবং 1, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 8টি, 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বর্ণ হচ্ছে মোট 16টি, 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত। এখন কথা হচ্ছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ধরো এরকম একটা সংখ্যা দিতে পারে যে 18 সংখ্যাটি হতে পারে না। সো ধরো প্রশ্ন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন, ধরো 18 সংখ্যাটি হতে পারে না। তো ভাই 18 সংখ্যাটি কি কি হতে পারে না? প্রথমে যেটা হতে পারে না সেটা এটা বাইনারি হতে পারে না। কেন স্যার? 18 কেন বাইনারি সংখ্যা হতে যাবে, তাই না? কেন? 8 তো বাইনারি সংখ্যা না, তুমি জানো অলরেডি বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 2টি, একটা 0 আর একটা 1। অতএব 18 বাইনারি সংখ্যা হতে পারে না। অপশানে আরেকটা থাকতে পারে, সেটা বেশি থাকতে পারে, সেটা হচ্ছে 18 সংখ্যাটি হতে পারে না। কি হতে পারে না বলো? অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে না। কেন পারে না? যে স্যার অক্টাল সংখ্যা পদ্ধতিতে তো 8 ব্যবহার করা হয় না। গত ক্লাসেই পড়াইছেন। কি পড়াইছি বাবা? অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে স্যার 8টি। কি কি বাবা? 0 থেকে 7 পর্যন্ত। অতএব 8 অক্টাল সংখ্যাও হতে পারে না, মানে 18 অক্টাল সংখ্যাও হতে পারে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? 18 সংখ্যাটি হতে পারে না, বাইনারি হতে পারে না, অক্টাল হতে পারে না। ধন্যবাদ। সেকেন্ড প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নটা এরকম হতে পারে, তোমার পরীক্ষায় বলা হতে পারে যে, সেকেন্ড প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করো। সেকেন্ড প্রশ্নে বলা হতে পারে যে দেখো, ধরো যে কোনো সংখ্যার পরের সংখ্যা জানতে চাওয়া হতে পারে তোমার কাছ থেকে। যে একটা সংখ্যা দিল, দিয়ে বলছে যে এই সংখ্যাটার পরের সংখ্যা কত, অথবা এই সংখ্যাটার পূর্বের সংখ্যা কত। তো ভাই যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে গেলে অবশ্যই সেই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এবং যে কোনো সংখ্যার পূর্বের সংখ্যা বা আগের সংখ্যা বের করতে গেলে অবশ্যই সেই সংখ্যা থেকে 1 বের করতে হবে। তুমি কিভাবে যে কোনো সংখ্যার পরের সংখ্যা অথবা এবং যে কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে পারো, এইটা বোঝার জন্য তোমাকে
প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে আসো যে আমরা দশমিক পদ্ধতির যে যোগগুলো করেছি, নর্মাল নিয়ম যে নর্মালি 10 যোগ করলে 20 হয়, বাট দুনিয়াতে আরও যে কিছু সংখ্যা পদ্ধতি আছে দশমিকের বাহিরেও, তো সেই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো সম্পর্কে তোমার একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এবং এই যোগ বিয়োগগুলো থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন যেটা বলা হয় সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা দিল, বাইনারি সংখ্যা, বলা হবে যে এটার পরের সংখ্যা কত। যে কোনো একটা সংখ্যা দিল, ধরো অক্টাল সংখ্যা, তোমাকে বলা হবে যে এটার পরের সংখ্যা কত। অথবা হেক্সাডেসিমাল একটা সংখ্যা আছে, বলা হবে তোমাকে এটার পরের সংখ্যা কত। এখন তুমি কিভাবে যে কোনো একটা সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে পারো? আর যে কোনো একটা সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে সেই সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমি শুরু করি প্রথমে বাইনারি যোগ দিয়ে। হ্যাঁ, একটু বোর্ডে লক্ষ্য করো, বাইনারি যোগের কিছু নিয়ম কানুন আছে। আমরা নর্মালি যে যোগগুলো করছি না, সেই যোগগুলোর একরকম নিয়ম কানুন, আর এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো আছে, এই পদ্ধতিগুলো যোগ বিয়োগগুলো নিয়ম কানুন একটু আলাদা। তো ক্লাসের শুরুতে একটু দেখো ভালো করে মনোযোগ সহকারে। এর আগে বা পরে তুমি বাইনারিতে যোগ কিভাবে পড়ছো না পড়ছো সব বলে যাও, তুমি একটু বোর্ডে দেখো জাস্ট কিছু সময়ের জন্য। বাইনারি সংখ্যা পদ্ধতি যোগের নিয়মটা হচ্ছে, তোমার 0 আর 0 যোগ করলে হয় 0। বাইনারিতে যদি কখনো তুমি 0 আর 1 যোগ করো, হ্যাঁ, তোমার হবে হচ্ছে 1। বাইনারিতে তুমি যদি 1 এবং 0 যোগ করো, তোমার হবে 1 একে 1। কেন স্যার? কারণ বাইনারিতে তো ভাই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0 আর 1। সো এই পদ্ধতিতে তুমি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যাই করো না কেন, হিসাব নিকেশ 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারপর একটু বলে দেখো, বাইনারিতে যদি তুমি 1 আর 1 যোগ করো, এরকম দুইটা 1 যোগ করো, তোমাকে লিখতে হবে 0, তোমার হাতে থাকবে 1। তোমার হাতে যে 1টা থাকবে সেই জিনিসটাকে বলা হয় ক্যারি বিট। কি বলা হয়? ক্যারি বিট। এখন হয়তোবা তোমাদের মনে মনে প্রশ্ন হচ্ছে, স্যার ক্যারি বিট কি জিনিস, এটা একটু বুঝাই এখন না। বাদ দাও রে বাবা, পরে বোর্ডে দেখো আগে। বাইনারিতে যদি তুমি কখন এরকম 3টা 1 যোগ করো, তোমাকে ওই সোজা সোজা লিখতে হবে 1, তোমার হাতেও থাকবে 1। তোমার হাতে যে 1টা থাকবে সেটাকে বলা হয় ক্যারি বিট। তুমি বোর্ডে যেমনটা দেখছো তুমি ঠিক তেমনটা করে লিখে নাও, তোমাকে কিচ্ছু বোঝা লাগবে না। জাস্ট বোর্ডে যা দেখছো তুমি হুবহু তাই দেখে দেখে লিখে নাও। বোর্ডে কি লিখেছি? 0 0 যোগ করে 0 লিখেছি, 0 1 যোগ করে 1 লেখা হয়েছে, 1 0 যোগ করে 1 লেখা হয়েছে, 1 1 যোগ করে ওই সোজা সোজা 0 লেখা হয়েছে, এবং মাঝখানে একটা টান দেওয়া হয়েছে, টান দিয়ে এই পাশটাতে 1 লেখা হয়েছে। তুমি এভাবে লিখে নাও ভাই, বাকি কথা পরে বলছি। বাইনারিতে তুমি এরকম 3টা 1 যোগ করে ওই সোজা সোজা 1 লিখবা, এবং একটা টান দিয়ে এই পাশে একটা 1 লেখো, আর দুইটাকে গোল ঘরের মধ্যে আটকিয়ে এই পাশে টান দিয়ে লেখো একটু ক্যারি বিট। কেন স্যার? কারণ বাইনারিতে বলে দুইটা 1 যোগ করে 0 হয়, হাতে থাকে 1, আর হাতে যে 1টা থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট। বাইনারিতে 3টা 1 যোগ করলে লিখতে হয় 1, হাতেও থাকে 1, আর হাতে যে 1টা থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট। এখন তোমার মনে মনে প্রশ্ন হচ্ছে, স্যার বাইনারিতে 2টা 1 যোগ করে কেন 0 হয় স্যার, হাতে কেন 1 থাকে? স্যার বাইনারিতে 3টা 1 যোগ করে কেন 1 হয়, হাতে কেন 1 থাকে? ভাই এটা নিয়ে কথা বলছি, তার আগে তুমি খুব সুন্দর করে খাতায় এই বিষয়টা একটু নোট করে নাও, নেওয়ার পর কাজটা করা শুরু করো। দেখো, বাইনারিতে 0 0 যোগ করে 0, এটা মানতে তোমার কোনো আপত্তি নাই। বাইনারিতে 0 1 যোগ করে 1, এটা মানতে তোমার কোনো আপত্তি নাই। বাইনারিতে 1 0 যোগ করে 1, এটা মানতেও তোমার কোনো আপত্তি নাই। বাইনারিতে 1 1 যোগ করে 0, হাতে থাকে 1, এটা মানতে তোমার সমস্যা কেন স্যার? বাইনারিতে 2টা 1 যোগ করে 0 কেন হয় স্যার, হাতে কেন 1 থাকে স্যার? বাইনারিতে 3টা 1 যোগ করে 1 হয়, হাতে থাকে 1, হাতে যে 1টা থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট, হাতে যে 1টা থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট। তোমার মনে মনে প্রথম প্রশ্নই হচ্ছে এইটা যে স্যার 2টা 1 যোগ করে কেন 0 লিখবো, হাতেই বা কেন 1 থাকবে? স্যার 3টা 1 যোগ করে কেন 1 লিখবো, হাতেই বা কেন 1 থাকবে? তাই নয় কি? একটু বোর্ডে ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে। 1 থেকে 7 পর্যন্ত ভালো করে দেখো, 1 থেকে 7 পর্যন্ত তুমি যদি যে কোনো একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে চাও, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাও, রূপান্তর করতে চাও, দুনিয়ার সবচেয়ে সহজ সূত্রটা হচ্ছে 421। কথা বলো, সূত্র কি? 421। তুমি আমার সাথে সাথে এই কথাগুলো একটু বলো এবং খাতায় সুন্দর করে নোট করে এই ক্লাসগুলো করো। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও, সূত্র হচ্ছে ভাইয়া 421। কথা বলো, সূত্র কি? 421। এখন ব্যাপারটা হচ্ছে 1 থেকে 7-এর মধ্যে একটা সংখ্যা, ধরো 5। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভাই এই 421 এর মধ্যে মানে 4 2 1 এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? 421 এর মধ্যে মানে 4 2 1 এর মধ্যে এই সূত্রের সংখ্যাগুলোর মধ্যে তুমি বলো কোন কোন সংখ্যা যোগ করে 5 হয়? অবশ্যই এই সংখ্যা এবং এই সংখ্যা মানে 4 এবং 1 যোগ করলে হয় 5, তাই নয় কি? অতএব 5 সংখ্যাটার বাইনারি যদি তুমি বের করতে চাও, 5 সংখ্যাটার বাইনারি যদি তুমি বের করতে চাও,
এই সূত্র 421 এর মধ্যে যেই যেই সংখ্যা যোগ করে 5 হয় সেই সেই সংখ্যার নিচে লিখতে হবে একটা করে 1 এবং যেটা যেটা লাগবে না তার নিচে একটা করে 0 লিখলে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে ওই সংখ্যার বাইনারি মান। তাহলে তুমি আমাকে বলো 6 এর জন্য আমি কত লিখতে পারি? তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে বলো যে এই 421 এর মধ্যে মানে 4 2 1 এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়। তুমি সেই সেই সংখ্যার নিচে একটি করে 1 লিখবে এবং যেটা যেটা লাগবে না তার নিচে 0 লিখবে। তাহলে অবশ্যই তুমি বলবে আমাকে যে স্যার 4 আর 2 হয় 6, তাহলে এটা লাগবে আর এটা লাগবে, যেটা যেটা লাগবে তার নিচে লিখবে একটা করে 1 আর যেটা যেটা লাগবে না তার নিচে একটা করে 0। তাহলে ভাই 6 এর বাইনারি কত হচ্ছে? 110। বুঝছো কিনা বলো? তোমার জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো 7 সংখ্যাটার বাইনারি তাহলে কত হবে তুমি বলো? 7 সংখ্যাটার বাইনারি হবে বলো তো 421 এর মধ্যে মানে 4 2 1 এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 2 1 এর মধ্যে 4 2 6 আর 1 7, প্রত্যেকটা অঙ্কই যোগ করলে 7 হয় স্যার। তাহলে প্রত্যেকটা অঙ্ক নিচে তোমাকে লিখতে হবে একটা করে 1 1 1 আর যেটা যেটা লাগবে না তার নিচে 0। অতএব প্রত্যেকটা সংখ্যা লাগতেছে মানে সবগুলোর নিচে 1। অতএব 7 এর বাইনারি হচ্ছে 111। কথা বুঝছো কিনা বলো? এখন ব্যাপারটা হচ্ছে দেখো 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে বাইনারি করতে সূত্র 421। এখন কথা হচ্ছে স্যার পরীক্ষায় যদি এর চাইতে আরো বড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমি কি করব স্যার? বোর্ডে দেখো ভাই 1 থেকে 7 এর চাইতে যদি আরো বড় সংখ্যা থাকে, এর চেয়ে যদি আরো বড় সংখ্যা থাকে দেখো, তাহলে এই যে সূত্র যে 421 ছিল বেসিক সূত্র 421, এটা মনে রাখো হ্যাঁ 421 দেখো ভাই এই 421 এর মধ্যে সর্ববামে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ মানে 4 যেটা আছে আর কি, তো সর্ববামে যে সংখ্যাটা আছে এটাকে শুধু ডাবল করে দিবে। হ্যাঁ, সংখ্যা যদি এর চেয়ে আরো একটু বড় হয় তাহলে দেখো 4 কে বড় করলে কত হবে? 8। তাহলে সূত্র হবে তখন কি 8421 যদি সংখ্যা 7 এর চেয়ে আরেকটু বড় হয়। এখন কথা হচ্ছে আমি এই সূত্র দিয়ে কত পর্যন্ত বাইনারি বের করতে পারবো? দেখো ভাই এখানে 8421 এই সংখ্যাগুলো দিয়ে তুমি এই সংখ্যাগুলো সবগুলো যোগ করে হবে যত, বাইনারি বের করতে পারবে কিন্তু সর্বোচ্চ তত। এই সবগুলো সংখ্যা যোগ করে হবে যত, তুমি এই সূত্র দিয়ে বাইনারি বের করতে পারবে সর্বোচ্চ তত। তাহলে দেখো 8 4 12 13 14 আর 1 15 মানে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত যে কোনো সংখ্যার চাইলেই তুমি এই সূত্র দিয়ে বাইনারি বের করতে পারো। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি আমাকে বলো সূত্র 8421, তাহলে তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো যে 10 এর বাইনারিটা কত? 10 এর বাইনারি অবশ্যই হবে স্যার 8 আর 2 10। স্যার এটা লাগবে আর এটা লাগবে, তো যেটা যেটা লাগবে তার নিচে 1, এটা লাগবে না এটা লাগবে না, যেগুলো লাগবে না তার নিচে 0। তাহলে স্যার 10 এর বাইনারি কত হচ্ছে? 1010। বুঝছো কিনা বলো? তাহলে বলো 12 এর বাইনারি কত হবে স্যার? 12 এর বাইনারি 8 আর 4 12, স্যার অবশ্যই 1100। আশা করি এই যে পুরো ব্যাপারটা এটা বুঝতে পারছো। দেখো ভাই সংখ্যা যদি এর চেয়ে আরো বড় হয় মানে 15 চেয়ে আরো যদি বড় হয় তাহলে যেটা করবে এই যে বাম পাশে যে সূত্রটা দেখতে পাচ্ছ না মানে সংখ্যাটা দেখতে পাচ্ছ না 8421, এই বাম পাশের 8টাকে শুধু বড় করে দিবে। হ্যাঁ, তাহলে 8 এর বড় কত হবে? ডাবল কত হবে? 8 এর ডাবল কত হবে? 16। তখন সূত্র হবে 16 8 4 2 1। তাহলে এই সূত্র দিয়ে স্যার আমি কত পর্যন্ত বাইনারি বের করতে পারবো? 16 আর 4 20, 20 আর 8 28, 29 30 আর 1 31, 0 থেকে শুরু করে 31 পর্যন্ত যে কোনো সংখ্যা চাইলে তুমি এই সূত্র দিয়ে বাইনারি করতে পারো স্যার। সংখ্যা যদি আরো বড় হয় 16 কে ডাবল করবা, 16 ডাবল কত হবে? 32। তখন সূত্র হবে 32 16 8 4 2 1 মানে 32 16 8421। হ্যাঁ, তখন এটা দিয়ে তুমি করতে পারো। এটাতে স্যার আমি কত পর্যন্ত বাইনারি বের করতে পারবো স্যার? 32 আর 8 40, 40 আর 16 কত হয়? 56, 56 আর 4 60, 61 62 আর 1 63। ভাই এই সূত্র দিয়ে তুমি 0 থেকে 63 পর্যন্ত যে কোনো সংখ্যার চাইলেই বাইনারি বের করতে পারো। স্যার আরো বড় হলে 32টাকে ডাবল করে দাও না, তখন সূত্র কি হবে? 64 16 8421। তো একটু ভালো করে দেখো, বাদ দিয়ে দিলাম আমি, ধরো একটা মোটামুটি একটা বড় সংখ্যা দিলাম, ধরো 32 16 8421 এটার মধ্যে আর কি মানে 63 পর্যন্ত যদিও বাইনারি করা যায় এটা দিয়ে। আমি একটা সংখ্যা বললাম তোমাদের, ধরো 40, এই সংখ্যাটার বাইনারি কত স্যার? 40 সংখ্যাটার বাইনারি কত হবে দেখো? 32 লাগবে, 32 আর 8 40। স্যার যেটা যেটা লাগবে সেটা সেটা নিচে 1 স্যার, যেটা যেটা লাগবে না সেটা নিচে 0 স্যার। ধন্যবাদ। তাহলে 101000 কেন স্যার? 32 আর 8 40 হয়। যদি তোমাকে বলা হয় 42, এই সংখ্যাটার বাইনারি কত হবে তাহলে দেখো?
32 আর 8 40 আর 2 42 স্যার 101010 এভাবে চাইলে তুমি যে কোনো একটা সংখ্যার খুব সহজে বাইনারি বের করতে পারো। এখন ব্যাপার হচ্ছে স্যার এটার সাথে বাইনারি যোগের সম্পর্ক কি? পড়াচ্ছেন আপনি বাইনারি যোগ, এ বাবা এটা তুমি বুঝলে না, এটা তোমাকে ব্যাখ্যা বুঝাইতে খুব সুবিধা হবে। হ্যাঁ, তুমি একটু ভালো করে এখন বোর্ডে লক্ষ্য করে দেখো কি জন্য এই কথাগুলো বলছিলাম। হ্যাঁ, এতগুলো কথা কেন বলছিলাম স্যার, একটু বোর্ডে তাকিয়ে দেখো। আচ্ছা তুমি আমাকে বলো তো, নর্মালি তুমি 1 1 যোগ করে কত লেখো? নর্মালি 1 1 যোগ করে তুমি কত লেখো? অবশ্যই নর্মালি 1 1 যোগ করে তুমি 2 লেখো। অবশ্যই নর্মালি 1 1 যোগ করে তুমি 2 লেখো। তাহলে এই 2 কে পাশে নিয়ে গিয়ে বলো, দেখো সূত্র যদি 421 হয়, তাহলে তোমার কাছে প্রশ্ন হচ্ছে এই 421 এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করে 2 হয়? স্যার এই যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে স্যার, এটা লাগে না স্যার, এটাও লাগে না। এক কথায় 2 এর বাইনারি কত স্যার? 2 এর বাইনারি 10 নয় কি? আর বাইনারি এমন একটা সংখ্যা পদ্ধতি ভাই, এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কই হচ্ছে 2টি, এটা তুমি অলরেডি জানো। তো এই পদ্ধতির হিসাব নিকাশ করতে গেলে তোমাকে 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে দেখো নর্মালি 1 1 যোগ করে 2 হয় না? এ বাবা এদিকে রে, নর্মালি 1 1 যোগ করে 2 হয় না? তাহলে নর্মালি 1 1 যোগ করে 2 হয় স্যার, যেটা বাইনারিতে 1 0 হয়। তো এই জন্যই তো লিখতেছি স্যার, দুইটা 1 যোগ করে 1 0। স্যার মাঝখানে এদিক দিয়ে টান দিছেন, এটা কেন দিয়েছেন স্যার? ওইটা তোমার বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে বাবা, যে দুইটা 1 যোগ করে ওই সোজা সোজা তুমি 0টা লিখবা, আর এই পাশে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ না, ওইটা তোমার হাতে থাকবে। আর হাতে থাকা সংখ্যাটাকে বাইনারিতে ক্যারি বিট বলা হয়। নর্মালি তুমি যদি 3টা সংখ্যা যোগ করো, ধরো নর্মালি তুমি 3টা সংখ্যা যোগ করছো, ধরো 1 1 1, 3টা 1 যোগ করছো। নর্মালি 3টা 1 যোগ করে কত হয় স্যার? 3 হয়। নর্মালি 3টা 1 যোগ করে কত হয় রে? 3 হয়। তাহলে দেখো এই 421 যদি সূত্র হয়, তুমি আমাকে বলো 3 এর বাইনারি কত? মানে এই সূত্রের কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে বলো? 421 এর মধ্যে স্যার অবশ্যই 2 আর 1, এই দুটো সংখ্যা যোগ করলে 3 হবে। অতএব 3 এর বাইনারি হচ্ছে স্যার, এটা লাগবে 1 স্যার, এটাও লাগবে, এটাও 1। অতএব 3 এর বাইনারি কত স্যার? 1 1। এ বাবা এই জন্যই তো আসলে লেখা হয়েছে রে এখানে 3টা 1 যোগ করে 1 1। আমি তোমাকে বলছি যে 3টা 1 যোগ করে তুমি লিখবে 1, এর পাশে হাতে থাকবে 1, হাতে যে 1টা থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট। আসো কাজের কথায় আসি আমরা। এখন কথা হচ্ছে, তাহলে তুমি আমার সাথে তো অন্তত বিষয়টা তো বুঝতে পারছো যে স্যার কেন দুইটা 1 যোগ করে 1 0 লিখছেন, স্যার কেন 3টা 1 যোগ করে 1 1 লিখছেন। হ্যাঁ, কেন? নরমালি 1 1 যোগ করে 2 হয়, যেটা বাইনারিতে 1 0 হয়। এই জন্যই তো বাইনারিতে দুটো 1 যোগ করে 1 0 লেখা হয়। নরমালি 3টা 1 যোগ করে 3 হয়, যেটা বাইনারিতে 1 1 হয়। এই জন্য আসলে এখানে 1 1 লেখা হয়। হ্যাঁ, বাইনারি যোগের সময় তোমাকে জাস্ট দুইটা কথা মনে রাখলে চলবে। শোনো, বাইনারি যোগের সময় তুমি জাস্ট দুইটা কথা মনে রাখবে। কথা দুইটা হচ্ছে, আমি তোমাকে যেভাবে বলবো ঠিক তুমি সেভাবে মনে রাখবে ভাই, অতিরঞ্জিত করবা না, বুঝছো? আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে এবং ততটুকুই মনে রাখবে। হ্যাঁ, এটার বাইরে তোমার কিছু বলার দরকার নাই। শোনো, বাইনারি যোগের সময় তুমি দুইটা বিষয় মনে রাখবে। বিষয় দুইটা হচ্ছে, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব বলো তো বাইনারিতে দুইটা 1 যোগ করে কত হয়, তখন তুমি আমাকে বলবা যে স্যার লিখবো 0, হাতে থাকবে 1। কেন 0 লিখবে, কেন হাতে 1 থাকবে, এই পুরো ব্যাপারটা তো তুমি বুঝছো। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করবো বাইনারিতে 3টা 1 যোগ করে কত হয়, তখন তুমি আমাকে বলবে যে স্যার লিখবো 1, হাতেও থাকবে 1। হাতে কেন 1 থাকবে স্যার, তুমি কেন 1 লিখবা, এটা তো বুঝছো নাকি? আচ্ছা, তাহলে সবাই একসাথে, বাইনারিতে 2টা 1 যোগ করে লিখবো 0, হাতে থাকবে 1। স্যার 3টা 1 যোগ করে লিখবো 1, হাতেও থাকবে 1। আর বাকিগুলো তো নর্মাল নিয়মের মতো 0 0 যোগ করে 0, সব বলার কিছু দরকার নাই। হ্যাঁ, আরেকবার বলো, 2টা 1 যোগ করে লিখবে 0, হাতে থাকবে 1, মনে থাকবে তো? 3টা 1 যোগ করে লিখবো 1, হাতেও থাকবে 1, মনে থাকবে? আচ্ছা বোর্ডে দেখো, শোনো, ধরো এই যোগটা তুমি করতে চাচ্ছ, কোন যোগ স্যার? 1 0 1 1, এই যোগটা তুমি করতে চাচ্ছ এটার সাথে 1 0 1 1। ভালো করে বোর্ডে লক্ষ্য করে দেখো, ধরো তুমি এই যোগটা করতে চাচ্ছ, যেটা 1 0 1 1 1 0 1 1। হ্যাঁ, এই যোগটা তুমি করতে চাচ্ছ, তাহলে এখানে ভালো করে দেখো, এই যোগটা করার জন্য নিয়মে কি বলেছিলাম, এখানে অ্যাটেনশন দাও, এখানে 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 মনিটরে না, এখানে শোনো, এখানে এই একটা 1 এই একটা 1, কয়টা 1? ভালো করে দেখো, এই একটা 1 এই একটা 1, কয়টা 1? দুইটা 1। তাহলে এই একটা 1 এই একটা 1, দুইটা 1, দুইটা 1 যোগ করে কি লিখবা? 0। কেন স্যার? ওই যে আপনি বলছেন তো স্যার দুইটা 1 যোগ করে 0 লিখতে হবে, হাতে 1 থাকবে। কেন স্যার? ওইটা তো বুঝছি স্যার আমি। আচ্ছা, তাহলে এই একটা 1 এই একটা 1, কয়টা 1 রে বাবা? দুইটা 1, লিখবো 0, স্যার হাতে থাকবে 1। স্যার এই একটা 1 এই একটা 1, দুইটা 1 আর হাতের একটা 1, মোট কয়টা 1 হলো রে? 3টা 1। তাহলে লিখবা 1, হাতেও থাকবে 1। হাতের একটা 1 আর দুনিয়া সব শূন্য যোগ করলে 1 একে 1,
দুইটা ওয়ান যোগ করে লিখবো 0, হাতে থাকবে 1, সেই 1টা এখানে লিখবা না, লিখে দাও। যেহেতু বামে আর কোনো সংখ্যা নাই স্যার, আমি আবারও বলছি তোমার সুবিধার্থে মনোযোগ দিয়ে দেখো, এই একটা 1, এই একটা 1, দুইটা 1, তাহলে স্যার লিখবো 0, হাতে থাকবে 1, হাতের একটা 1 আর এই দুইটা 1, মোট কয়টা 1? তিনটা 1। স্যার তাহলে লিখবো 1, হাতেও থাকবে 1। স্যার হাতের একটা 1 আর দুইটা শূন্য যোগ করে নরমালি 1 একে 1, হাতে মাঝে কিছু থাকে না, দুইটা 1 যোগ করলে লিখবো 0, হাতে থাকবে 1, তো সেই 1টা লিখবা না কেন স্যার? বামে যার সংখ্যা নাই স্যার, তো লিখবা না। আচ্ছা, তুমি যদি এটা বুঝে থাকো তাহলে তুমি আমাকে বলো যে এই সংখ্যাটার যোগফল কত হবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বলো যে স্যার এই সংখ্যার যোগফল কত হবে। 1101 1101। হ্যাঁ, তুমি এটা একটু চেষ্টা করো করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে স্যার এটার উত্তর মনে হয় সম্ভবত এত হবে। আচ্ছা দেখো কত হচ্ছে স্যার, এ একটা 1, এ একটা 1, কয়টা 1? দুইটা 1, লিখবো স্যার 0, হাতে থাকে 1, হাতের একটা 1 আর দুনিয়ার সব শূন্য যোগ করলে নরমালি 1 একে 1। স্যার দুইটা 1 যোগ করে লিখবো 0, হাতে থাকবে 1। স্যার এ একটা 1 আর এ একটা 1, দুইটা 1 আর হাতের একটা 1, স্যার মোট তিনটা 1। তাহলে স্যার এখানে লিখবো 1, হাতেও থাকবে 1, সেই 1টা এখানে লিখে দিলাম। বলো কথা বুঝছো কিনা? আরেকবার দেখো, দুইটা 1 যোগ করে লেখা হয়েছে 0, হাতে থাকে 1, হাতের একটা 1 আর সব শূন্য যোগ করলে 1 একে 1, দুইটা 1 যোগ করে লিখবো 0, হাতে থাকবে 1। স্যার এই দুইটা 1 আর হাতের একটা 1, মোট তিনটা 1, তাহলে লিখবো 1, হাতেও থাকবে 1। এই পুরো ব্যাপারটা বুঝছো কিনা? আচ্ছা, তোমার জন্য আরো একটা যোগ দেওয়া হচ্ছে, তুমি আমাকে বলো তাহলে এটার ফলাফল কত হবে। তুমি আমাকে বলো, চেষ্টা করো, দেখো 1 2 3 4, ধরো উপরেও 4টা 1, নিচেও 4টা 1, তাহলে বলো এটা যোগফল কত হবে রে? আচ্ছা বলো এটা যোগফল কত হবে। এই একটা 1, একটা 1, কয়টা 1? দুইটা 1, স্যার লিখবো 0, হাতে থাকবে 1, হাতের একটা 1 আর এই দুইটা 1, মোট কয়টা 1 রে? তিনটা 1, তাহলে লিখবো 1 স্যার, হাতেও থাকে 1। স্যার হাতের একটা 1 আর এই দুইটা 1, মোট তিনটা 1, তাহলে লিখবো 1, হাতেও থাকবে 1। স্যার হাতের একটা 1 আর এই দুইটা 1, মোট তিনটা 1, স্যার লিখবো 1, হাতেও থাকবে 1, সেই 1টা লিখে দাও না। এই তো ভাই শেষ। কথা বুঝছো কিনা? আসো তারপরে আমি একটা বড় একটা যোগ করতে দিই, দেখি তোমাদের পারো কিনা। হ্যাঁ দেখো তো এটা পারো কিনা। ধরো 1101 হ্যাঁ, আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলছি শোনো, আমি আগে বলে দিচ্ছি, আমি এখন পর্যন্ত ফার্স্ট ক্লাসে যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে শুধুমাত্র তোমার দুই সারির বাইনারি যোগের ক্ষেত্রে। হ্যাঁ, যদিও নর্মালি বাইনারি যোগ আসে না পরীক্ষায়, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা নিয়ে আমি পরে কথা বলছি, বাট আসলে বেসিকটা তুমি আগে ক্লিয়ার করো, তারপরে তুমি পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তোমার বুঝতে সুবিধা হবে। কিন্তু তুমি এই ক্লাস না করে এই পরীক্ষার প্রশ্ন সলভের ক্লাসগুলো দেখো, তোমার জন্য হয়তো বা বোঝা কষ্ট হলেও হতে পারে ভাই। বোর্ডে দেখো, ধরো 1101 এটার সাথে যোগ করতে চাচ্ছ 10110111, ধরো এই যোগটা তুমি করতে চাচ্ছ, বিশাল বড় দুইটা সংখ্যা বাইনারি যোগ। নিয়ম দুইটাই। কি নিয়ম স্যার? দুইটা 1 যোগ করে লিখবা 0, হাতে থাকবে 1, আর তিনটা 1 যোগ করে লিখবা 1, হাতেও থাকবে 1। আসো স্যার এদিকে, এ একটা 1, এ একটা 1, কয়টা 1? দুইটা 1, তাহলে লিখবো 0, হাতে থাকবে 1, হাতের একটা 1 আর এই একটা 1, কয়টা 1? দুইটা 1, লিখবো 0, স্যার হাতে থাকবে 1। স্যার হাতের ওই একটা 1 আর এই একটা 1, দুইটা 1, লিখবো 0, স্যার হাতে থাকবে 1। হাতের ওই 1 আর এই দুইটা 1, স্যার তিনটা 1, লিখবো 1, হাতেও থাকে 1। স্যার হাতের একটা 1 আর এই একটা 1, স্যার দুইটা 1, লিখবো 0, হাতে থাকে 1। স্যার হাতের একটা 1 আর এই একটা 1, দুইটা 1, লিখবো 0, হাতে থাকে 1। স্যার এই দুইটা 1 আর হাতের একটা 1, মোট তিনটা 1, লিখবো কত? 1, হাতেও থাকবে 1, সেই 1টা লিখে দাও। এই তো বাইনারি যোগের পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা? এখন আসো ভাই, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ যে তুমি বললে, পরীক্ষা আসলে খুব বেশি যেরকম নর্মালি তোমাকে বলবে যে এত এত সংখ্যার বাইনারি যোগ করে দাও, এমনটা হয় না কখনো, বা খুবই কম হয়, হয় না বলে ভুল হবে, হয় যে অনেক অনেক সংখ্যা দেয় দিয়ে বলে যে এই দুটো সংখ্যার বাইনারি যোগ করো, মানে বাইনারিতে কনভার্ট করো, ওইটা বাইনারি যোগ করো। যেটা বিগত দিনের প্রশ্নগুলো থেকে বলছি, 2023 এরকম অনেকগুলো প্রশ্ন দেওয়া ছিল, যেটাতে একটা সংখ্যা অক্টালে আছে, একটা হেক্সায় আছে, একটা অন্য পদ্ধতিতে আছে, তোমাকে বলছে যে এগুলোকে বাইনারি করো, করে সংখ্যাগুলো যোগ করো। তো সেই ক্ষেত্রে এগুলো এরকম আসলেও আসতে পারে। আর এইখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে ক্রিটিক্যাল প্রশ্ন যেগুলো, সেগুলো তোমার জানা জরুরি। এখান থেকে দেখো ক্রিটিক্যাল প্রশ্ন যেগুলো হতে পারে রেসলভেবল, এমসিকিউতে যেগুলো হয়, হ্যাঁ একটু ভালো করে দেখো ভাই, এমসিকিউতে যে প্রশ্নগুলো হয়, আমি দেখো প্রথম প্রশ্ন ফার্স্ট কোশ্চেন যেটা বলছি, তোমাকে বলা হতে পারে ধরো এরকম একটা সংখ্যা দিতে পারে 24, এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, নিচে ছোট করে 10 লেখা হবে, বলবে যে এর বাইনারি মান কত। 24 এর বাইনারি মান কত, ধরো আমি পুরোটা না লিখলাম রে। আচ্ছা, 24 এর বাইনারি মান কত, এরকম একটা সংখ্যা তোমাকে দেওয়া হবে, বলা হবে যে এটার বাইনারি মান কত। তো 24 হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। স্যার বুঝবো কিভাবে? একটা সংখ্যার নিচে ছোট করে যদি 10 লেখা থাকে সেটা দেখে বুঝে নিতে হয় সংখ্যাটা দশমিকে আছে। কেন স্যার? দশমিকের ভিত্তি 10।
একটা সংখ্যার নিচে যদি ছোট করে 2 লেখা থাকে ওটা দেখে বুঝে নিতে হয় সংখ্যাটা বাইনারিতে আছে। একটা সংখ্যার নিচে ছোট করে 8 লেখা থাকলে সেটা দেখে বুঝে নিতে হয় সংখ্যাটা অক্টালে আছে। একটা সংখ্যার নিচে ছোট করে 16 লেখা থাকলে সেটা দেখে বুঝে নিতে হয় সংখ্যাটা হেক্সাডেসিমেলে আছে। এখন কথা হচ্ছে এখানে যে দেখো তোমাকে বলা হচ্ছে 24 সংখ্যাটা দশমিকে আছে, কি করে বুঝবো স্যার? নিচে 10 লেখা আছে স্যার, তোমাকে বলা হচ্ছে এটা বাইনারি মান কত। এখন এমসিকিউ এর জন্য তুমি যেহেতু অনেক কম সময় পাবে, তুমি ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো অথবা তুমি শর্টকাট নিয়মে আমার মতো ওইভাবে করতে পারো। হ্যাঁ, তুমি যদি নিয়ম ধরে শর্টকাটে করো তাহলে যেটা করবা বোর্ডে দেখো ভালো কইরা, তুমি জানো 24 সংখ্যা না, তাহলে দেখো সূত্রটা লিখবা তুমি ভালো করে একটা সাইড নোট করো, 16 8 4 2 1। হ্যাঁ, দেখো ভাই 16 8 4 2 1 মানে 16 8 4 2 1 এই সংখ্যাগুলোর মধ্যে বলো কোন কোন সংখ্যা যোগ করে 24 হবে? অবশ্যই স্যার 16 আর 8 যোগ করলে হবে 24। তাহলে যেই সংখ্যা লাগবে স্যার সেই সংখ্যার নিচে 1 লিখবা, যেটা যেটা লাগবে না সেগুলোর নিচে 0 লিখলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই সংখ্যার বাইনারি মান। তাহলে স্যার 24 এর বাইনারি মান কত হচ্ছে? 11000। ব্র্যাকেটটা ক্লোজ করে দাও ভাই, নিচে ছোট্ট করে 2 লিখে দিও। হ্যাঁ, কেন? বাইনারিতে কনভার্ট করছো, যেহেতু তোমার কাছ থেকে বাইনারি মান জানতে চাওয়া হয়েছে, অতএব এই জন্য নিচে ছোট করে 2 লিখে দিয়েছো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে ক্রিটিক্যাল প্রশ্ন যেগুলো হতে পারে, শোনো এটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বার প্রশ্ন যেটা বলছি, তোমাকে বলা হতে পারে যে 110111। হ্যাঁ, এটা আছে বাইনারিতে, দেখো এটা আছে বাইনারিতে। হ্যাঁ, বলা হবে এত এর সমকক্ষ 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 অবলিক সমতুল্য, আরে মনিটর, এত এর সমকক্ষ অথবা সমতুল্য দশমিক মান কত? সেম একই রকম ভাবে করবা। আবারও বলছি, এত এর সমকক্ষ অথবা সমতুল্য দশমিক মান কত? সেম একই রকম ভাবে করবে। হ্যাঁ, এখানে ভালো করে দেখো, এখানে কয় ডিজিটের সংখ্যা ইউজ করা হয়েছে? 1 2 3 4 5, 5 ডিজিটের সংখ্যা ইউজ করা হয়েছে। তুমি এরকম 5 ডিজিটের জন্য সূত্র লিখবা 16 8 4 2 1। দেখো না কয় ডিজিট? 1 2 3 4 5। এখন এই সূত্রের নিচে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসাই দাও। কত আছে স্যার? 11011। তাহলে দেখোই না 11011। স্যার তাহলে একটু ভালো করে দেখো, 16 আর 8 কত হয়? 24। 24 আর 2 কত হয়? 25 26। আর হাতে এই সরি আর 1 কত হয়? 27। মানে দেখো না এই সূত্রের নিচে এই সংখ্যাটা বসিয়ে দিবা, বুঝছো? বসিয়ে দেওয়ার পর বাইনারি বের করার সময় তোমাকে আমি যেমনটা বলছি না, যে সংখ্যা যোগ করে ওই সংখ্যাটা হয় সেই সংখ্যার নিচে 1 লেখো, যেটা লাগবে না তার নিচে 0। ঠিক একই রকম ভাবে যদি বলে যে আর সমকক্ষ দশমিক মান কত, উল্টাটা বিপরীতটা, তাহলে কি করবা? সূত্রের নিচে সংখ্যাটা বসাই দিবা। সূত্রের নিচে সংখ্যাটা বসিয়ে দিয়ে ওই সূত্রের যেই সংখ্যা ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাগুলো তুমি যোগ করে দিবা। হ্যাঁ, দেখো তাহলে 16 8 24 25 26 আর 1 27। তাহলে এই সংখ্যাটার দশমিক মান বা ডেসিমেল মান কত হচ্ছে স্যার? 27। ডেসিমেল মান কত হচ্ছে? 27। এরকম প্রশ্ন তোমাদের করা হতে পারে যে এটা সমকক্ষ মান কত, সমতুল্য মান কত। সমকক্ষ সমতুল্যের মানগুলো তুমি এভাবে বের করতে পারো। তারপর প্রশ্ন হতে পারে এখান থেকে আরো যেটা, সেটা হচ্ছে দেখো ভাই 3 নাম্বার প্রশ্ন যেটা কথা বলছি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্ন তোমাকে বলা হতে পারে যে স্যার 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, দুনিয়ার অনেকগুলো মান লিখে হওয়ার দিয়ে রাখছে, কইতেছে যে এত 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 1 1 1 1 1 এর মান কত। তাহলে তুমি ঠান্ডা মাথায় যে চিন্তাটা করবে যে স্যার আপনি তো 5 সারি যোগ তো শিখান নাই, বাদ দাও না ভাই, মনোযোগ দিয়ে এখানে দেখো, শোনো, এ একটা 1 এ একটা 1 এ একটা 1 এ একটা 1 এ একটা 1, মোট কয়টা 1 রে? 1 2 3 4 5, 5টা 1 যোগ করে নরমালি কত হয় রে? 5 হয় স্যার। তাহলে সূত্র যদি 421 হয়, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি বলো তাহলে 5 এর বাইনারি কত? এখানে 1 আছে, একটা 2টা 3টা 4টা 5টা, 5টা 1 স্যার। 5টা 1 যোগ করে নরমালি কত হয় স্যার? 5 হয়। তাহলে 5 এর বাইনারি কত? 4 আর 1 5। স্যার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, যেটা যেটা লাগবে তার নিচে 1 লেখো না, আর যেটা লাগবে না তার নিচে 0 লিখে দাও ভাই। তাহলে 5টা 1 যোগ করলে বাইনারিতে মান কত হবে স্যার? 101। ব্র্যাকেট ক্লোজ করে নিচে 2 লিখে দাও। কেন স্যার? বাইনারিতে মানটা জানতে চাচ্ছে যে বাইনারিতে সংখ্যাটা কত, মানে 5টা 1 যোগ করলে কত। এই টাইপের প্রশ্ন হলেও পরীক্ষায় হতে পারে। দেখো পরীক্ষায় আরো প্রশ্ন হতে পারে এখান থেকে যে
এরকম একটা প্রশ্ন করা হয় 4 নম্বরে এরকম একটা প্রশ্ন করা হয় যে 1 1 1, হ্যাঁ, এরকম একটা সংখ্যা দিয়ে রাখছে, তিনটা ওয়ান। এখন তোমাকে প্রশ্ন করা হয় যে সংখ্যাটি হতে পারে, এটা বহু উদ্দীপনামূলক প্রশ্ন আছে না রে সলবল। এইদিকে রোমান 1 নাম্বার দিয়ে বলে যে এটা হতে পারে, এটা দশমিক হতে পারে, এই সংখ্যাটি হতে পারে দশমিক। 2 নম্বরে কয় যে এটা কি হতে পারে বাইনারি, বাইনারি। 3 নম্বরে কয় এই সংখ্যাটা হতে পারে অক্টাল, 3 নম্বরে কয় সংখ্যাটা হতে পারে অক্টাল। হ্যাঁ, তাহলে বলো এই সংখ্যাটা হতে পারে 1 1 1, এই সংখ্যাটা হতে পারে কি কি হতে পারে স্যার? দশমিকও হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে, সব পদ্ধতিরই হতে পারে। কেন স্যার? সব পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 আর 1, এটা তো সব পদ্ধতিতে আছে। অতএব 1 1 1, তিনটা ওয়ান সংখ্যাটি হতে পারে, দশমিক হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে, সবগুলো হতে পারে। কথা বুঝছো কিনা? এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা এখান থেকে করা হয়ে থাকে। এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন করা হয়, দেখো একটু ভালো করে, যে 5 নম্বর প্রশ্ন যেটা হতে পারে এখান থেকে। 5 নম্বর প্রশ্ন ভালো করে দেখো ভাই, 1101, হ্যাঁ, এরকম একটা সংখ্যা দেওয়া হবে, দিয়ে নিচে 2 লেখা হবে, বলা হবে যে এত এর পরের সংখ্যা কত। আমি আবার বলছি রে, 1101 এত এর পরের সংখ্যা কত। এখন যে কোনো একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে গেলে সেই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হয়। তাহলে দেখো এত সংখ্যাটা আছে কিসে? স্যার বাইনারিতে। তাহলে বাইনারি নিয়মে এই সংখ্যাটার সাথে 1 যোগ করে দাও না। তাহলে দেখো ভাই এতর পরের সংখ্যা কত হবে? 1101, হ্যাঁ, এটার সাথে হবে +1। তাহলে দেখো তুমি বাইনারি যোগের নিয়ম কিন্তু অলরেডি তুমি জানো, কারণ বাইনারি যোগ আমি পড়াই নিয়ে আসছি, নিয়ে এসে প্রশ্ন সলভে আসছি। হ্যাঁ, দেখো এই একটা ওয়ান, এই একটা ওয়ান, দুইটা ওয়ান, তাহলে তুমি জানো স্যার দুইটা ওয়ান যোগ করে লিখবো 0, হাতে থাকবে 1। স্যার তিনটা ওয়ান যদি কখনো আসে লিখবো 1, হাতেও থাকবে 1। বোর্ডে দেখো, তাহলে এ একটা ওয়ান, এ একটা ওয়ান, কয়টা ওয়ান? দুইটা ওয়ান, লিখবো 0, হাতে থাকবে 1। হাতের একটা ওয়ান আর শূন্য যোগ করলে 1 একে 1, 1 একে 1, 1 একে 1। তাহলে স্যার এই সংখ্যাটার পরের সংখ্যা কত হবে? এত এর পরের সংখ্যা কত? হ্যাঁ, পরের সংখ্যা কত? পরের সংখ্যা কত হবে স্যার? এটার সাথে 1 যোগ করলে হবে যত তত। কত হবে রে? 1 2 3, তিনটা 1 লিখে 0, হ্যাঁ, ব্র্যাকেটটা ক্লোজ করে নিচে 2 লিখে দিলাম। স্যার এতর পরের সংখ্যাটা হবে এত। তারপর এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন করা হতে পারে তোমাদের, সেটা হচ্ছে, আচ্ছা দেখো 6 নাম্বার টাইপে প্রশ্ন করা হতে পারে। 6 নাম্বার যে এমনি নর্মালি দেওয়া হতে পারে তোমাকে, যে স্যার 1101 প্লাস 1010 ইকুয়াল হোয়াট? ইকুয়াল হোয়াট? কত হবে স্যার? নর্মালি যোগ করে দাও না। 1101, স্যার এটার সাথে যোগ করতে বলছে 1010। দেখো 1 একে 1, স্যার 0 আর 1 যোগ করলে 1 একে 1, স্যার 0 আর 1 যোগ করলে 1 একে 1, স্যার দুইটা 1 যোগ করে লিখবো 0, হাতে থাকে 1, সেই 1টা লিখে দাও না। কত হবে ভাই? তাহলে 10111। এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে করা হয়ে থাকে সচরাচর। তো তারপরে যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে বা আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ।